দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি আর মাত্র 17 দিন। ইতোমধ্যেই বিশ্বের সব বড় বড় দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড বা 26 জনের যে চূড়ান্ত স্কোয়াড সেটি ঘোষণা করেছে, শুধুমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাদে। ইভেন আজকেও স্পেনের প্রধান কোচ দে লা ফুয়েন্তে স্পেনের 26 জনের চূড়ান্ত যে স্কোয়াড সেটি ঘোষণা করে ফেলেছেন, এবং সেখানে সারপ্রাইজিংলি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার জায়গা পাননি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বলছে লিওনেল স্কালোনি হয়তোবা আগামী 28, 29 বা 30 তারিখের মধ্যে যে কোনো একদিন আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করবেন। তাদের মতে আসলে কেন লিওনেল স্কালোনি এত সময় নিয়ে বা এত পরে বা সবার পরে স্কোয়াড ঘোষণা করছে। একইভাবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বলছে লিওনেল স্কালোনি মূলত এই যে পুরো একটা ইউরোপের সিজন শেষ হয়েছে, দীর্ঘ একটি মৌসুম শেষ হয়েছে, এই দীর্ঘ মৌসুম শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই একটা রিস্ক থাকে যে অনেক ফুটবলার ইনজুরি রিস্কে থাকেন বা অনেকে আসলে ইনজুরিতে পড়ে যান। সো তিনি আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। তিনি মূলত আর্জেন্টিনার যে ফুটবলার রয়েছেন যারা, অর্থাৎ আর্জেন্টিনার 55 যে প্রাথমিক সদস্য, সেই 55 প্রাথমিক সদস্য স্কোয়াডে যারা রয়েছেন তাদেরকে পর্যবেক্ষণ করছেন এবং তিনি দেখছেন যদি কোনো ফুটবলার ইনজুরিতে আক্রান্ত থাকেন বা কারো কোনো ইনজুরি রিস্ক থেকে থাকে তাকে হয়তোবা তিনি বিবেচনা করবে, অথবা তাকে তিনি হয়তোবা বাদ দিয়ে তার যে চূড়ান্ত স্কোয়াড সেটি ঘোষণা করবেন। কিছুদিন আগে অর্থাৎ আর্জেন্টিনা যখন বা লিওনেল স্কালোনি যখন তার 55 সদস্যের প্রাইমারি স্কোয়াড ঘোষণা করেন, এরপরে আর্জেন্টিনার ফুটবলের যিনি সবচেয়ে বিশ্বস্ত সাংবাদিক যাকে মানা হয় গাস্টন ইডুল, তিনি বলেছিলেন যে লিওনেল স্কালোনি মূলত তার 22 জন যোদ্ধা অলরেডি সিলেক্ট করে ফেলেছেন। শুধুমাত্র তিনি 4 জন ফুটবলার রয়েছেন, তাদেরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন জিওভানি লো চেলসো, রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্টান্টুনো, এবং আরও 2 জন হলো পেরন আর প্রেস্টিয়াননি। এদিকে আর্জেন্টাইন কোচিং স্টাফের একজন রবার্তো আয়ালা, যিনি যে 4 জন বা 5 জন কোচিং স্টাফ রয়েছে আর্জেন্টিনার যারা মূলত লিওনেল স্কালোনির সহকারী কোচ হিসেবে কাজ করে থাকেন, সেই রবার্তো আয়ালা যিনি আর্জেন্টিনার একজন লিজেন্ড খেলেছেন তাদের হয়ে, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে প্রতিটি বৈশ্বিক আসরের আগে লিওনেল স্কালোনি আমাদের যে সবগুলো কোচিং স্টাফ রয়েছে সবার থেকে, আমাদের থেকে নিজস্ব আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে তিনি একটি চূড়ান্ত দল নিয়ে থাকেন, এবং সবগুলো চূড়ান্ত দলকে তিনি একে একে রেখে সেখান থেকে তিনি তার মতো করে 26 জন বা চূড়ান্ত স্কোয়াড আর্জেন্টিনার সেটি ঘোষণা করেন। এবং তিনি এটাও বলেছেন যে সবাই আমরা যে স্কোয়াডটা আসলে তাকে জমা দিই, সেখান থেকে তার যে স্কোয়াডটা তিনি বাছাই করেন তার খুব একটা উলটপালট বা খুব একটা বেশি পরিবর্তন থাকে না সেখানে। তবে আর্জেন্টিনা তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও আমরা এটা নিয়ে কিন্তু একটা প্রেডিকশন করতে পারি, অথবা আমরা কিন্তু দেখে নিতে পারি যে তার স্কোয়াডে কারা কারা মোটামুটিভাবে বলা যায় নিশ্চিত সুযোগ পাবেন বা পেতে পারেন, বা তারা আসলে বিশ্বকাপে যাচ্ছেন। শুরুতে যদি গোলকিপার লিস্টে আসি, কোন কোন গোলকিপার লিওনেল স্কালোনির লিস্টে অবশ্যই থাকবেন, আমরা একটু গোলকিপারকে দেখতে চাই। এখানে হুয়ান মুসো রয়েছে, রুল্লি রয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার যিনি মেইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তিনিও কিন্তু এখানে অবশ্যই থাকবেন এবং রয়েছেন। যদিও বা ইউরোপা লিগের ফাইনালে তিনি তার ভাঙা আঙুল নিয়ে খেলেছেন বা কিপিং করেছেন। অ্যাস্টন ভিলার হয়ে ট্রফি জেতার পরে ফাইনালের পরে তিনি বলেছেন সংবাদ মাধ্যমে, যখন ফাইনালের আগে আমি ওয়ার্ম আপ করছিলাম তখনই আমার আঙুলটা ভেঙে গিয়েছিল, এবং আমার কাছে তখন মনে হয়েছিল আমার আঙুলটা খুব একটা ভাঙেনি বা আমি অতটুকু খারাপ মনে করিনি তখন, কিন্তু ম্যাচে যখন আমি নামি, যখন আমি বল ধরছিলাম তখন মনে হচ্ছিল যে আমার আঙুল কোনো কাজ করছে না বা আমার আঙুল অল্প পুষেই পেছনে চলে যাচ্ছে। যদিও বা আর্জেন্টিনা থেকে বা জানানো হয়েছে বা অ্যাস্টন ভিলা থেকে জানানো হয়েছে তার যে আঙুলটা ভেঙে গিয়েছে সেখানে হয়তোবা এখন বা আপাততভাবে অপারেশন করতে বা সার্জারি করতে হচ্ছে না। মোটামুটিভাবে বলা যাচ্ছে যে আগামী 18 থেকে 20 দিনের মধ্যে তার আঙুল হয়তোবা সেরে যাবে। অর্থাৎ আগামী 18 থেকে 20 দিনের মধ্যে যদি তার আঙুল সেরে যায় তাহলে হয়তোবা ধারণা করা যাচ্ছে তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটা শুরু করতে পারেন। কিন্তু তারপরেও যদি লিওনেল স্কালোনি খুব একটা বেশি রিস্ক নিতে না চান, সেক্ষেত্রে তিনি হয়তোবা হুয়ান মুসোকে খেলাতে পারেন, যেহেতু হুয়ান মুসো এবার অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি হয়তোবা অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন কিপার না বা স্টার্টিং কিপার নন, কিন্তু তিনি যখনই সুযোগ পেয়েছেন, স্পেশালি আপনাদের মনে থাকার কথা যার ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন, বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তিনি 2টি ম্যাচ খেলেছেন এবং 2টি ম্যাচে দুর্দান্ত ছিলেন। সো যদি এনিহাউ
এমিলিয়ানো মার্টিনেজ প্রথম 2-1টি ম্যাচ খেলতে নাও পারেন ইনজুরির কারণে, সেক্ষেত্রেও হয়তোবা আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তাদের হয়তোবা খুব একটা দুশ্চিন্তায় পড়তে হতে পারে। এবার তাদের ডিফেন্সে কারা থাকতে পারে বা তাদের ডিফেন্সে কারা কারা মূলত নিশ্চিতভাবে থাকতে পারে তাদেরকে যদি একটু দেখে আসি, তাদের ডিফেন্স লাইনটা একটু দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে লিসান্দ্রো মার্টিনেজ রয়েছেন, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের, মার্কো সেনেসি রয়েছেন এবং অবশ্যই আর্জেন্টিনার যিনি মেইন সেন্টার ব্যাক বা যিনি অবশ্যই ফিক্সড তার রোলে তিনি হলেন ক্রিস্টিয়ান রোমেরো। এই তিনজন অবশ্যই ধারণা করা হচ্ছে যে আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন এবং অভিজ্ঞ যিনি আরেকজন ডিফেন্ডার রয়েছেন বা সেন্টার ব্যাক রয়েছেন ওটামেন্ডি, যিনি বেনফিকার প্লেয়ার, তিনিও হয়তোবা এই 26 জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে পারেন। এখানে আরেকটু বলে রাখা ভালো বা আরেকটু সংখ্যা কিন্তু রয়েছে, সেটা হলো ক্রিস্টিয়ান রোমেরো টটেনহামের হয়ে খেলার সময় কিন্তু সিজনের শেষ দিকে এসে ইনজুরিতে পড়েন এবং ইনজুরিতে পড়ার কারণে কিন্তু তিনি শেষ দিকের কয়েকটি ম্যাচ টটেনহামের হয়ে খেলতে পারেননি। যদিও বা সংবাদ মাধ্যম বলছে যে তিনি হয়তোবা বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন। এটা অবশ্যই আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্বস্তির একটা খবর। মোটামুটিভাবে বলা যায় আর্জেন্টিনার যারা সেন্টার ব্যাক রয়েছেন তাদের সেন্টার ব্যাক কিন্তু খুবই কোয়ালিটিফুল। তারা 2022 বিশ্বকাপে সেটি দেখিয়েছেন। আপনি যদি তাদের খেলাও নিয়মিত ফলো করে থাকেন, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কো সেনেসি বা ক্রিস্টিয়ান রোমেরো, ইভেন বয়স হয়ে গেলেও নিকোলাস ওটামেন্ডি তারা কিন্তু এখনও দুর্দান্ত ফুটবল খেলেন এবং ক্রিস্টিয়ান রোমেরোকে যদি আপনি বলেন যে এই বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বা সেন্টার ব্যাক, সেটাও কিন্তু ভুল হবে না। এছাড়াও আর্জেন্টিনার জার্সিতে অর্থাৎ ক্লাব ফুটবলে তারা যেমনই পারফরমেন্স করে থাকুক না কেন, তারা যখনই আর্জেন্টিনার আকাশি নীল জার্সি গায়ে খেলে থাকেন তখন কিন্তু মনে হয় যে তারা আরও অনেকটা বেটার ফুটবলার বা আরও অনেক বেটার সেন্টার ব্যাক হিসেবে খেলছেন। তবে আর্জেন্টিনার যেটা ল্যাকিংস তাদের ডিফেন্সে 2022 বিশ্বকাপেও সেটি ছিল, সেটি হলো তাদের যে তাদের ফুলব্যাক কিন্তু তাদের সেন্টার ব্যাকের মতো অতটা ভালো নয়। ইভেন আপনি যদি অন্যান্য দেশের ফুলব্যাকের দিকে তাকান, পর্তুগাল রয়েছে, সেখানে ফ্রান্স রয়েছে, স্পেন রয়েছে, অন্যান্য বড় দলগুলোর সঙ্গে যদি আপনি আর্জেন্টিনার ফুলব্যাককে মেলান তাহলে আপনার মনে হবে যে আর্জেন্টিনার ফুলব্যাক অতটা কোয়ালিটিফুল না বা অতটা ওয়ার্ল্ড ক্লাস নয়। কারা থাকতে পারে সেখানে? তাগলিয়াফিকো থাকতে পারে, সেখানে মলিনা থাকতে পারে, মন্টিয়েল থাকতে পারে, কিন্তু এই যে ফুটবলের নাম বা আমি যে ফুলব্যাকের নামগুলো বললাম, কোনো ফুলব্যাকই ইউরোপিয়ান ফুটবলে সেরা ফুলব্যাকদের কাতারে কিন্তু নেই। সো অবশ্যই লিওনেল স্ক্যালোনিকে এই ব্যাপারটাকে ফিক্স করতে হবে বিশ্বকাপে, নয়তো বা আর্জেন্টিনার জন্য একটা চিন্তার কারণ হতে পারে। ডিফেন্স থেকে এবার আসি মিডফিল্ডে আর্জেন্টিনাতে কারা মোটামুটি নিশ্চিত জায়গা পেতে পারে এবং তারা মোটামুটি স্টার্টিং 11-এ না হলেও ব্যাকআপে থাকতে পারে। আর যদি একটু মিডফিল্ড লাইনটা আমি দেখাতে চাই আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যালিস্টার রয়েছেন, রদ্রিগো ডি পল রয়েছেন এবং এনজো ফার্নান্দেজ রয়েছেন এবং এছাড়াও আর্জেন্টিনার যে মিডফিল্ড লাইন আপ সেটা কিন্তু দুর্দান্ত। সেখানে নিকো পাজ রয়েছে, আরও যে দুর্দান্ত মিডফিল্ডার যারা রয়েছেন তারাও কিন্তু এই যে মিডফিল্ড যে লাইন আপ সেখানে কিন্তু জায়গা পেতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে ধরা হচ্ছে এই তিনজনের সঙ্গে, অর্থাৎ স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই তিনজনের সঙ্গে নিকো পাজ, এই চারজনই, ইভেন এর সঙ্গে হয়তোবা আপনি থিয়াগো আলমাদাকেও যুক্ত করতে পারেন, তারা হয়তোবা আর্জেন্টিনার মিডফিল্ড লাইন আপে মোটামুটি নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে। এবং এখানে আসলে কথা রয়েছে, লিওনেল স্ক্যালোনির একটা মধুর সমস্যায় পড়তে পারেন, সেটা হলো এমিলিয়ানো বুয়েন্দিয়া, যিনি এবারের ইউরোপা লিগের ফাইনালে অর্থাৎ অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জিতেছেন। তিনি এবারে ইউরোপা লিগের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেই ম্যাচে তিনি গোলও করেছেন, অর্থাৎ তিনি রিসেন্টলি অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন। তিনি কি জায়গা পাবেন? এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় এবং লিওনেল স্ক্যালোনি তাকে নেবেন নাকি যদি আবার তাকে নেন তাহলে কাকে বাদ দিবেন? তিনি কি তার যে সিলেক্টিভ বা তার পছন্দের কিছু ফুটবলার রয়েছেন যারা নিয়মিতভাবেই আর্জেন্টিনা হয়ে খেলে যাচ্ছেন, যেমন থিয়াগো আলমাদা রয়েছেন বা আরও অন্যান্য মিডফিল্ডার যারা রয়েছেন, তাদেরকে তিনি বাদ দেবেন? আমার মনে হয় যে লিওনেল স্ক্যালোনি এই ব্যাপারগুলো নিয়েই বেশি চিন্তায় আছেন বা তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন যে তিনি কাকে নেবেন এবং কাকে রেখে যাবেন। এবং এখানে কিন্তু যে কথাগুলো শুরুতে বলা হয়েছে যে অনেক ফুটবলার রয়েছেন বা আর্জেন্টিনার যিনি সাংবাদিক গাস্টন ইডুল, তিনিও কিন্তু বলেছেন যে তিনি জিওভানি লো চেলসো বা ফ্রাঙ্কো মাস্টানটুনো তাদেরকে নিয়েও কিন্তু সংশয় রয়েছেন। অর্থাৎ এখানে শুধুমাত্র এমিলিয়ানো বুয়েন্দিয়া নয়, তার সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছেন যাদেরকে নিয়ে লিওনেল স্ক্যালোনি ধরা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। সব কিছু বিবেচনা যদি করা হয় তাহলে আর্জেন্টিনার যে মিডফিল্ডটা রয়েছে তাদের কিন্তু
এটা অন্যতম একটা শক্তির জায়গা, কারণ এই মিডফিল্ড অনেক বেশি ভার্সাটাইল এবং তারা অনেক দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে। যদিও বা এই মৌসুমে ম্যাকঅ্যালিস্টার খুব একটা ফর্মে ছিল না, কিন্তু এনজো ফার্নান্দেজ তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং তিনি চেলসির অন্যতম সেরা প্লেয়ার ছিলেন এবারের মৌসুমে। রদ্রিগো ডি পল, যিনি এবার আমেরিকান লিগ অর্থাৎ এমএলএসে খেলছেন লিওনেল মেসির দলে ইন্টার মায়ামির হয়ে, আমেরিকাতে খেললেও তিনি হয়তোবা আগের যে ফর্মটা রয়েছে সেই ফর্মে তিনি হয়তোবা এখন নেই। তার আগের যে সেরাটা তিনি দিতে পেরেছেন সেটা হয়তোবা তিনি দিতে পারবেন কি না একটা সংশয় রয়ে যায়, কিন্তু তিনি যখন আর্জেন্টিনার হয়ে খেলেন তখন কিন্তু দেখা যায় তিনি আরেকটু বেটার ফুটবল খেলছেন। অর্থাৎ আর্জেন্টাইনদের মধ্যে এমন একটা কম্বিনেশন রয়েছে, তারা যখনই আর্জেন্টিনার হয়ে খেলতে নামে তখন ক্লাবের চাইতেও বেটার ফুটবল খেলে থাকেন। এরপর আমরা যদি তাদের ফরওয়ার্ড লাইনে যাই, তাদের ফরওয়ার্ড লাইনে আসলে কেমন হতে পারে বা কারা কারা নিয়মিত নিশ্চিতভাবেই জায়গা পেতে পারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ রয়েছে এবং এরা ছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, যেমন নিকো গঞ্জালেস হয়তোবা ডাক পেতে পারে। তবে আর্জেন্টিনার যে ফরওয়ার্ড মেসি, আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ অবশ্যই তার দুর্দান্ত। মেসি অবশ্যই তার বয়স হয়েছে, 2022 বিশ্বকাপে তিনি যে ফিজিক্যাল কন্ডিশনে ছিলেন, তার যে স্ট্রেংথ ছিল, তার যে স্পিড ছিল, তার যে রিফ্লেক্স ছিল, সেটা হয়তোবা 4 বছর পরে এসে তিনি অনেকটাই হারিয়ে ফেলেছেন। কিন্তু তারপরেও তার যে ক্রিয়েটিভিটি রয়েছে, তার যে ফুটবলীয় ব্রেন রয়েছে এবং তার যে ফুটবলীয় শৈলী রয়েছে, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু এখনও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন অবশ্যই। এবং তার সঙ্গে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজকে ধরা হয় ইউরোপের বা ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। তবে আর্জেন্টিনার সমস্যাটা হলো তাদের দুই উইং সাইডে, অর্থাৎ আর্জেন্টিনাতে আগে উইংয়ে খেলতেন ডি মারিয়া, তিনি কিন্তু এবারের বিশ্বকাপে নেই। যদিও অনেক জায়গায় আসলে নিউজ দেখা যাচ্ছে, অনেকে বলছেন বা অনেকে বলার চেষ্টা করছেন, ডি মারিয়া বলেছেন এখানে ওখানে যে তিনি হয়তো বা আর্জেন্টিনাতে বিশ্বকাপের ফিরতে চেষ্টা করছেন বা ফেরার চিন্তাভাবনা করছেন, কিন্তু এটা কোনো আসলে নির্ভরযোগ্য সূত্র থেকে বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে এই ধরনের কিন্তু কোনো নিউজ আসেনি। অর্থাৎ ডি মারিয়া নিয়ে যে ধরনের সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন এর বেশিরভাগই আসলে মিথ্যা। সো আমরা ধরে নিতে পারি ডি মারিয়া এবার বিশ্বকাপে যাচ্ছে না আর্জেন্টিনার সঙ্গে। যদি ডি মারিয়া আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে না যায় তাহলে তাদের উইং সাইডে কে খেলবে? অবশ্যই নিকো গঞ্জালেস উইংয়েই খেলে থাকেন, তিনি লেফট উইংয়ে খেলে থাকেন, কিন্তু তিনি কিন্তু ট্র্যাডিশনাল আমরা টাচ লাইন যে উইঙ্গার বলি এরকম কিন্তু নয়। আর পুরো আর্জেন্টিনার যদি স্কোয়াড আপনি দেখেন, আর্জেন্টিনার স্কোয়াডেই ট্রেডিশনাল যদি উইঙ্গারের কথা বলেন, অ্যাটাকিং উইঙ্গার যাদেরকে বলা হয়, তারা কিন্তু একজনও নয়। আর্জেন্টিনার বেশিরভাগ যে অ্যাটাকারগুলো রয়েছে তারা মূলত সেন্ট্রাল মিডফিল্ড দিয়ে অ্যাটাক করে থাকেন, তারা কেউই উইং বেস প্লেয়ার নন। সো এই জায়গাতে আর্জেন্টিনার 2022-এ যেখানে ডি মারিয়া ছিল সেখানে হয়তো কিছুটা লিওনেল স্ক্যালোনি নিজেদের মতো করে ইম্প্রোভাইজ করে নিয়েছেন, কিন্তু এবারের বিশ্বকাপে এই জায়গাতে তিনি আসলে কীভাবে ফিক্স করবেন সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার স্কোয়াড আসলে এরকম হতে পারে এবং এর সঙ্গে অবশ্যই আসলে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কোন 26 জন জায়গা পেতে পারেন। যদিও বা আপনি হয়তো বা 15 জনের কথা বলতে পারেন যে এই 15 জন বা এই 18 জন নিশ্চিতভাবে বা সুনিশ্চিতভাবেই স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন, কিন্তু বাকি যে কয়েকদিন রয়েছেন সে ব্যাপারে কিন্তু নির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু আর্জেন্টিনা স্কোয়াড যেমনই হোক সব কিছু মিলে ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে সেরা 4 থেকে 5টি দলের মধ্যে তাদেরকে অবশ্যই ফেভারিট হিসেবে আপনার রাখতে হবে এবং তাদের অবশ্যই সেই ক্যালিবার বা যোগ্যতা রয়েছে আরেকবার বিশ্বকাপ জিতে, অর্থাৎ টানা দ্বিতীয়বার, ব্রাজিলের পর একমাত্র দেশ হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সুযোগ তাদের রয়েছে এবং সেই ক্যালিবার তাদের রয়েছে। এখন দেখার পালা তারা বিশ্বকাপে আসলে সেটা অর্জন করতে পারেন কি না। বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত বা শেষ না হওয়া পর্যন্ত এটা আসলে বলা যাচ্ছে না। দর্শক, আর্জেন্টিনার স্কোয়াড কেমন হতে পারে, সেখানে কারা জায়গা পেতে পারে এবং কারা স্কোয়াড থেকে মিস হতে পারেন বা লেফট আউট হতে পারেন, এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আর কোন কোন দল নিয়ে অ্যানালাইসিস চাচ্ছেন বা আপনারা আলোচনা চাচ্ছেন সে ব্যাপারে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।